নির্বাচনের রোডম্যাপ নিয়ে যা বললেন প্রেস সচিব। জাতিকে বিভাজিত করে বড় কোনো কাজ সম্ভব নয় বললেন জিএম কাদের। শেখ হাসিনার 400 কোটির সেই পিয়নের বিরুদ্ধে দুদকের মামলা। এবং সর্বশেষ জানাবো, কিংস পার্টির গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে জনগণ বললেন ব্যারিস্টার রুমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নির্বাচনের রোডম্যাপ নিয়ে যা বললেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। এর থেকে ক্লিয়ার রোডম্যাপ কি হতে পারে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আলোকপাত করেছেন 2025 ডিসেম্বর বা 26-30 জুনের মধ্যে নির্বাচন, সুনির্দিষ্ট দিনক্ষণ তো নির্বাচন কমিশন দিবেন। শফিকুল আলম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে স্কুল কলেজ বদলি পদোন্নতিতে ব্যাপক ঘুষ লেনদেন হয়। শিক্ষা খাতের দুর্নীতি বন্ধ করা হবে। সেই সঙ্গে পুরো শিক্ষা খাতের গুণগত পরিবর্তন আনতে চায় অন্তর্বর্তী সরকার। শিক্ষা কমিশন হবে কিনা এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, কমিশনের বিষয়ে বলা যাচ্ছে না, তবে সরকার এরই মধ্যে জরুরি কিছু পদক্ষেপ নিয়েছে। ক্লাস 9 এবং ক্লাস 10 টেক্সট বুক পরিমার্জিত করে আধুনিক করা হবে। তিনি আরো বলেন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে গ্রান্টস বা মঞ্জুরি বাদ দিয়ে শুধু ইউনিভার্সিটি কমিশন করা হবে। আইসিটি শিক্ষা দ্রুত বিশ্বমানের করা হবে। বিশ্ব মানদণ্ড অনুযায়ী আমাদের শিক্ষা খাতে বরাদ্দ খুবই কম। গত সরকার এমন কিছু অপ্রয়োজনীয় বিনিয়োগ করেছে, কিন্তু শিক্ষার পর্যাপ্ত বরাদ্দ দেয়নি। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হবে। জাতিকে বিভাজিত করে বড় কোনো কাজ সম্ভব নয় বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ব্রিটিশ আমলে বাঙালি মুসলিমরা বৈষম্য থেকে মুক্তি পেতে পাকিস্তান আন্দোলনে যোগ দিয়েছিল। পাকিস্তান স্বাধীন হওয়ার পর ভাষার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বৈষম্য সৃষ্টি করেছিল পাকিস্তানিরা। 71-এর 25শে মার্চ রাতে বাঙালির উপর হত্যাযজ্ঞ চালায়। তখন বাঙালি জাতি বুঝতে পেরেছে, স্বাধীনতা ছাড়া মুক্তির আর পথ নেই। সেই সময় বাঙালিরা যদি সাহস দেখাতে না পারত, তাহলে ইতিহাস থেকেই হয়তো বাঙালি জাতি নিশ্চিহ্ন হয়ে যেত। তাই 71কে বাদ দিয়ে কোনো মুক্তিযুদ্ধের কথা বলতে পারবেন না। তিনি আরো বলেন, 2024 সালে বাঙালি জাতি এখন যখন আবার নিগৃহীত হলো, নিষ্পেষিত হলো, তখন ছাত্রদের নেতৃত্বে বাঙালি আবার রুখে দাঁড়ালো। তখন ছাত্ররা চেয়েছিল শেখ হাসিনার পতন ও অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন। সেই সরকারের জন্য একটি শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থায় এক ব্যক্তির হাতে ক্ষমতা থাকবে না এবং তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দানবে পরিণত করবে না। তিনি বলেন, ছাত্রদের অহিংস আন্দোলনকে দমন করতে শেখ হাসিনা সরকার চরম সহিংসতা করেছিল। এতে ক্ষুব্ধ হয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই আন্দোলনে মাদ্রাসা ও প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিশুরাও অংশ নিয়েছিল। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ নিয়েছিল। জিএম কাদের বলেন, বিচারের নামে কোনো প্রহসন চাই না। আজকে আপনি ক্ষমতায় আছেন, একটি হত্যা মামলা ধামাচাপা দিতে পারেন। 10 থেকে 15 বছর পর যখন আপনি ক্ষমতায় থাকবেন না, তখন আবার ঠিকই সেই মামলা সামনে চলে আসবে। শহীদদের আত্মত্যাগের ঘটনায় মিথ্যা মামলা বানিয়ে লাখ লাখ মানুষকে হয়রানি করা হচ্ছে। মামলা করবেন করেন, সঠিক অপরাধীকে গ্রেফতার করেন, কিন্তু শাস্তি দেওয়ার নামে প্রতিহিংসা বা জাতির মধ্যে বিভাজন সৃষ্টি কাম্য হতে পারে না। ছাত্র জনতা জীবন দিয়েছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, একটি ভালো শাসন ব্যবস্থা এবং একটি বৈষম্যহীন দেশের জন্য। সারা দেশকে দুভাবে বিভক্ত করা হচ্ছে। একটি অংশকে বলা হচ্ছে দেশপ্রেমিক, আরেকটি অংশকে বলা হচ্ছে দেশদ্রোহী। আওয়ামী লীগ সরকারের আমলে যারা নির্যাতিত হয়েছে বা ঝুঁকিতে ছিল, তাদের দেশপ্রেমিক মনে করা হচ্ছে। যারা নির্যাতিত হয়নি তারা দেশপ্রেমিক নয়। আমাদের তৃণমূল নেতাকর্মীদের নামে এখনো মামলা দেওয়া হচ্ছে। আমরা দুজন এখনো জেলে আছে। মাঠে ঘাটে সভা সমাবেশ করতে গেলে বাধা দেওয়া হচ্ছে। আমাদের অফিস জ্বালিয়ে দেওয়া হয়। গণমাধ্যমে আমরা সেলফ স্পন্সরশিপ দেখতে পাচ্ছি। আমরা যা বলি গণমাধ্যম তা প্রকাশ করতে পারে না। শেখ হাসিনার 400 কোটির সেই পিয়নের বিরুদ্ধে দুদকের মামলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 400 কোটি টাকার পিয়ন, সেই ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীর কামরুন নাহারের নামে পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। জানা গেছে, আসামি জাহাঙ্গীর আলমের স্থাবর ও অস্থাবর মিলিয়ে 18,29,882 টাকার জ্ঞাত ও আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় এবং তিনিও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার উদ্দেশ্যে 8টি ব্যাংকের 23টি হিসাবে সর্বমোট 626,65,18,107 টাকা জমা ও জমাকৃত অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেন।
আরও জানা যায়, মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপরোক্ত অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে তার নিজ নামীয় ও তার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে হিসাব খুলেছেন। তার 8টি ব্যাংকের 23 হিসেবে সর্বমোট 626,65,18,107 টাকা জমা এবং 624,60,15,671 টাকা উত্তোলিত হয়েছে, যা দুদকের অনুসন্ধানে সম্পূর্ণ অস্বাভাবিক ও সন্দেহজনক মর্মে প্রতীয়মান হয়েছে। অবৈধভাবে অর্জিত অর্থ ভিন্ন ভিন্ন ব্যক্তিদের মাধ্যমে ভিন্নভাবে তার হিসেবে জমা হওয়ার পর তা বিভিন্ন পন্থায় স্থানান্তর করেছেন, যার মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার মালিকানাধীন স্কাই রিঅ্যারেঞ্জ নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি চলতি হিসাবে শুধুমাত্র 2024 সালের 83 দিনে মোট 178 কোটি টাকা জমা এবং 178,93,00,000 টাকা উত্তোলন ট্রান্সফার করেন। অন্য একটি মামলায় আসামি করা হয় মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুন নাহারকে। তার বিরুদ্ধে করা মামলার এজাহার থেকে জানা যায়, 6,80,48,642 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ ভোগ দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-এর 1 ধারা তৎসহ দণ্ডবিধির 109 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। গত 14 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন করেন। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আমার বাসার পিয়ন ছিল, সেও নাকি 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এ ঘটনায় আলোচনায় আসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই পিয়ন জাহাঙ্গীর আলম। অভিযোগ রয়েছে, রাজধানী মিরপুরে বাড়ি সহ বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে তার নামে। কিংস পার্টির গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে জনগণ, বললেন ব্যারিস্টার রুমিন। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। যদি কেউ কিংস পার্টি করতে চায় তবে সেটি মানুষ গ্রহণ করবে কিনা করবে না এই স্বাধীনতা জনগণের হাতে ছেড়ে দিতে চায় বলেই মন্তব্য করেছেন রুমিন। ব্যারিস্টার রুমিন বলেন, বাংলাদেশে কোন ধরনের রাজনীতি মানুষ দেখতে চায় সেটা কিন্তু তরুণ প্রজন্মের দেয়াল লিখনের মাধ্যমে ফুটে উঠেছে। মানুষ এখন নতুনভাবে রাজনীতিকে দেখতে চাইছে, নতুন ধারার রাজনীতি চাইছে, কোনো বিশেষ দলের লেজুর ভিত্তির রাজনীতি দেখতে চায় না। সরকারি ছত্রছায়ায় যদি কোনো রাজনৈতিক দল হয় সেটি মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটি সাধারণ মানুষই নির্ধারণ করবে। সরকারি ছত্রছায়ায় যদি কোনো রাজনৈতিক দল হয় সেটি মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটি সাধারণ মানুষই নির্ধারণ করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।